ওয়েলকাম স্টুডেন্টস, বাইনারি নির্মলা তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা হিউম্যান ব্রেন সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব পন্স সম্বন্ধে বা পন্স ভ্যারোলি সম্বন্ধে। দেখো, যখন পন্স এবং মেডালা অবলঙ্গাটা তোমরা পড়তে যাও তখন দেখবে যে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়। তো পন্সের অ্যাকচুয়ালি কী কাজ, মেডালা অবলঙ্গাটার কী কাজ, তাদের কাজের মধ্যে রিলেশন আছে, কিন্তু পন্সের স্পেসিফিক কী কাজ সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হয়, কারণ বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে পন্সের কাজ সম্বন্ধে প্রশ্ন দেওয়া হয়। ওকে, এবং সেই কারণের জন্য পন্সের স্পেসিফিক কী কাজ সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। এর সাথে সাথে আমরা অনেক সময় যখন কোনো ফিজিওলজি বা অ্যানাটমির কোনো বই পড়ি তখন পন্সের স্ট্রাকচার হিউজ দেওয়া থাকে, তাহলে এক্সামিনেশন পারপাসে প্রধানত পন্সের স্ট্রাকচারে কোন অংশগুলো ইম্পর্টেন্ট এক্ষেত্রে আমরা আলোচনা করব। তাহলে এই ক্লাসে আমরা আলোচনা করব পন্স প্রকৃতপক্ষে কী এবং তার সঙ্গে সঙ্গে পন্সের ফাংশন এবং তার সাথে সাথে পন্সের স্ট্রাকচার। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস প্রধানত আমরা সেগুলোই আলোচনা করব। এবং আমি প্রথম থেকেই বলে আসছি যে হিউম্যান ব্রেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইদাউট স্টাডি অফ ব্রেন মনে রাখবে যে বায়োলজি পড়া কিন্তু কমপ্লিট হয় না। ওকে, সুতরাং ব্রেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ব্রেনকে বলা হয় দ্য অনলি থিংস ইন ইউনিভার্স হুইচ ইজ অ্যাটেম্পটিং টু নো ইটসেলফ। অর্থাৎ ব্রেন হলো মানুষের পৃথিবীর মধ্যে একমাত্র জিনিস যেটা নিজেই নিজেকে জানতে চায়। তো যাই হোক, আমরা একটু দেখে নিই যে পন্স প্রকৃতপক্ষে কী। দেখো, পন্স হলো ব্রেন স্টেমের একটি পার্ট। অ্যাকচুয়ালি ব্রেনের যে সেরিব্রাম থাকে সেটি হিউজ, মানে মানুষের যে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক সেটি অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে এবং সেই সেরিব্রাম যেন মনে হয় একটি স্টেমের ওপর বা কাণ্ডের ওপর। উদ্ভিদে যেমন শাখা প্রশাখা থাকে, তো সেই শাখা প্রশাখা যেমন একটি কাণ্ডের ওপরে যেমন থাকে, সেরকমভাবে মানুষের ব্রেনও যেন একটি কাণ্ডের ওপরে সজ্জিত থাকে। তো এই যে পোর্শন, এই পোর্শনকেই আমরা বলবো ব্রেন স্টেম। ওকে, তো পন্স কিন্তু ব্রেন স্টেমেরই একটি পার্ট। দেখো, এক্ষেত্রে এটি যদি সেরিব্রাম হয়, আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। সো এটা হলো সেরিব্রাম এবং সেরিব্রামের জাস্ট নিচের দিকে অ্যাকচুয়ালি সেরিব্রাম কিন্তু ব্রেনের ম্যাক্সিমাম পোর্শনকে কভার করে রাখে। তাহলে এই জায়গাতে এরকম একটি স্ট্রাকচার থাকে, এটাই হলো পন্স এবং তারপরে যে অংশ থাকবে সেটা হলো মেডালা অবলঙ্গাটা। ওকে, সুতরাং এই যে অংশটা এটাই হলো পন্স এবং তার নিচে যেটা থাকবে সেটাই হলো মেডালা অবলঙ্গাটা। পন্সের সঙ্গে মেডালা অবলঙ্গাটার কিন্তু রিলেশন থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফাংশনের যেমন রিলেশন থাকে তার সাথে সাথে স্ট্রাকচারের রিলেশন থাকে এবং সেই জন্য এই পন্স এবং মেডালা অবলঙ্গাটাকে সেপারেটলি পড়া কিন্তু একটু চাপের হয়ে যায়। তো যাই হোক, এই যে ব্রেন স্টেম, তাহলে দেখো এর উপরে যে পোর্শনটা আছে এটাই হলো মিড ব্রেন। তাহলে এই যে মিড ব্রেন, পন্স এবং মেডালা অবলঙ্গাটা এই তিনটে মিলেই যে গঠন তৈরি করে সেটাই হলো ব্রেন স্টেম। যেন মনে হচ্ছে এই যে সেরিব্রাম আছে, সেরিব্রাম যদি একটা গাছের শাখা হয় বা একটি প্ল্যান্টসের যদি শাখা প্রশাখা হয়, যেন মনে হচ্ছে যে সেটি একটি কাণ্ডের ওপরে সজ্জিত আছে। তাহলে সেই কাণ্ডটা বা স্টেম কি নিয়ে গঠিত হবে? মিড ব্রেন, পন্স এবং মেডালা অবলঙ্গাটা। আমরা আজকে আলোচনা করব পন্স সম্বন্ধে। এর সাথে সাথে দেখো এই জায়গাতে, অর্থাৎ এই যে আমরা যে দেখছি যে ব্রেন স্টেম আছে, তো ব্রেন স্টেমের পিছনের দিকে যে স্ট্রাকচার থাকে সেটাই হলো সেরিবেলাম বা একে আমরা বলবো লঘু মস্তিষ্ক এবং সেরিবেলাম প্রধানত সেরিবেলাম পেডাঙ্কেল দিয়ে প্রধানত এই ব্রেন স্টেমের সঙ্গে যুক্ত থাকে। ওকে, তাহলে আমরা পজিশন আমরা দেখলাম যে পন্স প্রধানত জাস্ট সেরিব্রামের নিচে এবং সেরিবেলামের সামনের দিকে। এবারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নাও। তো পন্সকে প্রধানত বলা হয় পন্স ভ্যারোলি। তো কেন একে পন্স ভ্যারোলি বলা হয়? কারণ ইটালিয়ান অ্যানাটমিস্ট কনস্ট্যাঞ্জো ভ্যারোলিও প্রথম এটাকে আইডেন্টিফাই করেছিলেন এবং তার নাম অনুসারে এই পন্সকে বলা হয় পন্স ভ্যারোলি। তো পন্স ভ্যারোলি ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ ব্রেন স্টেম। ব্রেন স্টেম প্রধানত মিড ব্রেন, পন্স এবং মেডালা অবলঙ্গাটা নিয়ে গঠিত এবং যদিও পন্সের সাইজ মাত্র 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, বাট দিস ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ ব্রেন স্টেম। পন্সকে যেমন পন্স ভ্যারোলি নামে যেমন অভিহিত করা হয়, তার সঙ্গে সঙ্গে পন্সকে কিন্তু ব্রিজও বলা হয়। কারণ কি? ইট কানেক্ট দ্য সেরিবেলাম টু দ্য রেস্ট অফ দ্য ব্রেন। তাহলে দেখো এই ক্ষেত্রে সেরিবেলাম তুমি দেখতে পাচ্ছ, তাহলে সেরিবেলামকে ব্রেনের অন্যান্য অংশের সঙ্গে যেহেতু কানেক্ট করে পন্স এবং সেই কারণের জন্যই পন্সকে আমরা বলবো ব্রিজ। এরপরেই আমরা চলে আসবো যে পন্সের ফাংশনস। তো আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে পন্স এবং মেডালা অবলঙ্গাটার ফাংশনস কিন্তু অনেক সময় আমাদের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি করে। তো সেই কারণের জন্য পন্সের যে ফাংশনগুলো আমি এক্ষেত্রে লেখার চেষ্টা করেছি। তো এই অংশগুলোই প্রধানত তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো পন্সের প্রথম যে ফাংশন জেনারেটিং ড্রিম, অর্থাৎ আমরা যে স্বপ্ন দেখি অনেক সময় এই স্বপ্ন পন্স থেকেই আসে। সো পন্স ইজ রেসপন্সিবল ফর জেনারেটিং ড্রিম। এবং ইম্পর্টেন্ট যে ফাংশন, তো পন্সের মধ্যে ইম্পর্টেন্ট সেন্টার রেগুলেটিং ব্রিদিং অ্যান্ড স্লিপ, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। আমরা যে
ইন্সপিরেশন করি, এক্সপিরেশন করি, তো এটাকে কন্ট্রোলকারী সেন্টার প্রধানত পন্সের মধ্যে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে স্লিপ অর্থাৎ ঘুমানো এটাও কিন্তু পন্স নিয়ন্ত্রণ করে, কারণ রেটিকিউলার ফর্মেশন পন্স কিন্তু তৈরি করে। ওকে, এবং রেটিকিউলার ফর্মেশন প্রধানত স্লিপ ওয়েক বিহেভিয়ারে হেল্প করে এবং সেই কারণের জন্য বলা হয় যে পন্স কিন্তু কেউ কন্ট্রোল করে, অর্থাৎ ঘুমানোকেও পন্স কিন্তু কন্ট্রোল করে। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোই মেনলি তোমাদেরকে বুঝতে হবে। এই যে আমি তোমাদেরকে বললাম যে রেটিকিউলার ফর্মেশন, সো হোয়াট ইজ দিস, এটাও কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। আমি ব্রেন এই যে সিরিজ আমি যে শুরু করেছি এবং প্রায় শেষের দিকে এটা চলে এসেছে, এরপরে আমরা মেডালা অবলঙ্গাটা এবং তারপরে সেরিবেলাম সম্বন্ধে আলোচনা করব। তো এই সিরিজে যে টার্মগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমাদের মধ্যে কনফিউশন হয় প্রধানত তাতেই আমি স্ট্রেস দিয়েছি। ওকে, তো এক্ষেত্রে দেখো ইম্পর্টেন্ট সেন্টার ফর রেগুলেটিং ব্রিদিং অ্যান্ড স্লিপ যেটা বললাম, তো পন্সের লোয়ার পন্স কি করবে, স্টিমুলেট অ্যান্ড কন্ট্রোল দ্য ইন্টেন্সিটি অফ ব্রিদিং, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের তীব্রতা সেটি কতটা পরিমাণে তীব্র হবে সেটাই প্রধানত লোয়ার পন্স কন্ট্রোল করে, স্টিমুলেট অ্যান্ড কন্ট্রোল ইন্টেন্সিটি অফ ব্রিদিং। সো দিস ইজ দ্য ফাংশন অফ পন্স। ওকে, পন্স এবং মেডালা অবলঙ্গাটার রেসপিরেটরি ফাংশন কিন্তু গুলিয়ে ফেললে হবে না, তাহলে আবার বলছি লোয়ার পন্স করবে স্টিমুলেট অ্যান্ড কন্ট্রোল দ্য ইন্টেন্সিটি অফ দ্য ব্রিদিং, মানে আমাদের শ্বাস প্রশ্বাস কতটা পরিমাণে তীব্র হবে সেটাই কিন্তু পন্স নিয়ন্ত্রণ করে। এবং আপার পন্স কি করবে, ডিক্রিজ দ্য ডেপথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ব্রিদিং, অর্থাৎ এই যে আমরা ইন্সপিরেশন করলাম, তো ইন্সপিরেশন মানে কি, এটা হলো ডিপনেস, কিন্তু এটা তো আমরা সবসময় কন্টিনিউ করতে পারি না। অ্যাকচুয়ালি কি আমরা নর্মালি মানে শ্বাস প্রশ্বাস নেই, ইন্সপিরেশন করি, আবার এক্সপিরেশন মানে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই এক্সপিরেশনের মধ্য দিয়ে, তাহলে এই যে ডিপনেসটা এটাকে কমাচ্ছে, আবার প্রয়োজন অনুযায়ী এই ডেপথ বা ডিপনেসকে যখন বাড়ায়, সুতরাং এই যে কমানো কাজটাই কিন্তু আপার পন্স করে। তাহলে আপার পন্স কি কাজ করবে, ডিক্রিজ দ্য ডেপথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ব্রিদিং। ফ্রিকোয়েন্সি মানে কি, কেউ যদি এরকম যদি ক্রমশ যদি এরকমভাবে ব্রিদিং করে তাহলে তার মানে তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ব্রিদিং ফ্রিকোয়েন্সি। তার মানে এইভাবে আমরা জোরে জোরে যদি শ্বাস প্রশ্বাস নেই তাহলে এর সঙ্গে সঙ্গে ইন্টেন্সিটি ডেপথ যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি বাড়বে, কিন্তু এটাকেই কমিয়ে নর্মাল করে যে ফ্রিকোয়েন্সি অফ ব্রিদিংকে কমায় প্রধানত আপার পন্স। ওকে, সো দিস ইজ দ্য মেন ফাংশন অফ পন্স। এছাড়া পন্সের মধ্যে নিউমোট্যাক্সিক সেন্টার থাকে। দেখো নিউমোট্যাক্সিক সেন্টার বলতে কি, যে কোনো ব্রেনের যে সেন্টার, সেই সেন্টারে কিছু নিউক্লি থাকে, মানে কিছু নিউরনের সেল বডি প্রধানত থাকে, তো তাদেরকেই আমরা জেনারেলি নিউক্লি বলবো। ওকে, যেমন গ্যাংলিয়া এবং নিউক্লি মোরাললেস আমরা ধরতে পারি যে সেটা সেম, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে গ্যাংলিয়া বা সেল বডি, নিউরনের যে সেল বডি, সেটাই প্রধানত নিউক্লি তৈরি করে। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারে বিভিন্ন রকমের নিউক্লি থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে নিউক্লি একটি হলো সুপ্রাব্রাঙ্কিয়াল নিউক্লি এবং মিডিয়াল প্যারাব্রাঙ্কিয়াল নিউক্লিয়াস, প্রধানত এই অংশেই পন্সেই আমরা দেখতে পাবো। তো পন্সে তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারের একটি পার্ট থাকবে এবং সেই পার্ট যে অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে গঠিত হবে, তার মধ্যে দুটো নিউক্লিয়াস পন্সের মধ্যে থাকে, বাকি নিউক্লিয়াসগুলো কিন্তু মেডালা অবলঙ্গাটাতে থাকে। তাহলে সুপ্রাব্রাঙ্কিয়াল এবং মিডিয়াল প্যারাব্রাঙ্কিয়াল নিউক্লিয়াস প্রধানত নিউমোট্যাক্সিক সেন্টারের এরা পন্সে অবস্থান করে এবং রেগুলেট চেঞ্জ ফ্রম ইনহেলেশন টু এক্সহালেশন, অর্থাৎ আমরা এই যে ইনহেলেশন করলাম মানে ইন্সপিরেশন করলাম এবং আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, এই যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইন্সপিরেশন করলাম, এবার কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে এক্সপিরেশনে, আমরা ছেড়ে দিলাম। সুতরাং এই যে চেঞ্জ, এটা কিন্তু পন্স করতে সাহায্য করে। তাহলে আমরা দেখে নিলাম যে রেগুলেট, স্টিমুলেট অ্যান্ড কন্ট্রোল দ্য ইন্টেন্সিটি অফ দ্য ব্রিদিং লোয়ার পন্স করবে এবং আপার পন্স কি করবে, ডিক্রিজ দ্য ডেপথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ব্রিদিং। আর নিউমোট্যাক্সিক সেন্টারে সুপ্রাব্রাঙ্কিয়াল এবং মিডিয়াল প্যারাব্রাঙ্কিয়াল নিউক্লিয়াস প্রধানত পন্সের মধ্যে থাকে অ্যান্ড রেগুলেট চেঞ্জ ফ্রম ইনহেলেশন টু এক্সহালেশন। ওকে, অর্থাৎ প্রশ্বাস থেকে নিঃশ্বাসের দিকে যাওয়া, এটাই প্রধানত পন্স করতে সাহায্য করে। পন্স থেকে কিন্তু মোট 4টি নার্ভ নির্গত হয়েছে। সো ইম্পর্টেন্ট নার্ভ অরিজিনেটিং ফ্রম দ্য পন্স, এখান থেকে স্টার্ট হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে ব্রেন থেকে মোট 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ নির্গত হয় এবং স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু নির্গত হয়। তাহলে মোট 4 জোড়া ক্রেনিয়াল নার্ভ প্রধানত পন্স থেকে স্টার্ট হয়েছে। প্রথম যে ক্রেনিয়াল নার্ভ সেটা হলো 5, ফিফথ pair of cranial nerve originating from pons. Abducens or the 6th pair of cranial nerve, this is also originating from pons. Facial or the 7th pair of cranial nerve, this is also start or originating from pons. এবং 8 নম্বর যে cranial nerve vestibulocochlear,
এরা কিন্তু পন্স থেকেই স্টার্ট হয়েছে। তাহলে 5, 6, 7 এবং 8 এই 4 জোড়া ক্রেনিয়াল নার্ভ কিন্তু পন্স থেকেই স্টার্ট হয়েছে। তোমাকে পন্সের যখন তুমি স্ট্রাকচার পড়বে তখন অ্যাকচুয়ালি এরা কোথা থেকে অরিজিন করেছে বা এরা কোথা থেকে স্টার্ট হয়েছে সেটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে 5 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ যাকে আমরা বলবো ট্রাইজেমিনাল নার্ভ প্রধানত বাইটিং বা কোনো কিছু কামড়াতে, চিভিং মানে চিবোতে এবং সোয়ালোয়িং অর্থাৎ কোনো জিনিস আমরা যে এই যে গিলে নিচ্ছে বা গলা দহরণ করতে সাহায্য করে। তাহলে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ ট্রাইজেমিনাল নার্ভ এটা কিন্তু পন্স থেকেই স্টার্ট হয়েছে। 6 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ যাকে আমরা বলবো অ্যাবডুসেন্স, আই টু লুক সাইড টু সাইড অর্থাৎ চোখ যে সাইডে আমরা যে দেখি চোখকে মুভ করতে সাহায্য করে সাইড টু সাইড, এটা প্রধানত করবে অ্যাবডুসেন্স। তাহলে এই অ্যাবডুসেন্স নার্ভও কিন্তু পন্স থেকে স্টার্ট হয়েছে। ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন অর্থাৎ মুখের যে অভিব্যক্তি, কেউ যদি বিরক্ত হয় তার একরকম ফেসিয়াল এক্সপ্রেশন হবে, কেউ যদি স্যাটিসফাইড হয় তাহলে তার একরকম ফেসিয়াল এক্সপ্রেশন হবে। এটা প্রধানত 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ কন্ট্রোল করে। তাহলে এই 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ বা 7 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ এরা কিন্তু পন্স থেকে স্টার্ট হয়েছে। 8 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ যাকে আমরা বলবো ভেস্টিবিউলো ককলিয়ার, এটা কি করে, এটা প্রধানত কান থেকে সাউন্ডকে নিয়ে যেতে সাহায্য করে আমাদের ব্রেনে। ওকে, সো সাউন্ড টু মুভ ফ্রম ইয়ার টু ব্রেন। তাহলে ভেস্টিবিউলো ককলিয়ার এটাও কিন্তু নির্গত হয়েছে পন্স থেকে। তো এই 4 জোড়া ক্রেনিয়াল নার্ভ পরীক্ষাতে প্রচুর আসে, এই 4 জোড়া ক্রেনিয়াল নার্ভ প্রধানত পন্স থেকেই স্টার্ট হয়েছে। এরপরে আমরা দেখব পন্সের স্ট্রাকচার। এক্ষেত্রে দেখো পন্সের আমি স্ট্রাকচার আঁকার চেষ্টা করেছি। এই যে রেড কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হলো প্রকৃতপক্ষে পন্স, এবং পন্স তাহলে কানেক্টেড থাকবে কার সঙ্গে, সেরিবেলামের সঙ্গে। এক্ষেত্রে এই যে পোর্শন আছে সেটা হলো সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, এবং পন্সের সঙ্গে কানেক্টেড থাকে কিন্তু মেডালা অবলঙ্গাটাও। ওকে, অর্থাৎ সেরিবেলাম, মেডালা অবলঙ্গাটা পন্সের স্ট্রাকচারে ব্ল্যাক কালারে যেগুলো এঁকেছি সেরিবেলাম এবং মেডালা অবলঙ্গাটা, এটা কিন্তু পন্স নয়। তাহলে পন্সের স্ট্রাকচারের সঙ্গে এটা কিন্তু রিলেটেড। তো পন্সে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ দেখতে পাচ্ছি, একটা বড় খাঁজ দেখতে পাচ্ছি এন্টেরিয়ার সাইডে, সামনের দিকে একটা খাঁজ দেখতে পাচ্ছি, এটা এন্টেরিয়ার সাইড আর এটা পোস্টেরিয়ার সাইড। ওকে, অর্থাৎ সামনের দিক এবং পিছনের দিক। তাহলে সামনের দিকে একটা খাঁজ আমরা দেখতে পাবো, একে বলা হয় ব্যাসিলার গ্রুভ, আর এটা হলো পোস্টেরিয়ার সাইড। ওকে, এর সাথে সাথে দেখো পন্স থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ প্রধানত পন্স থেকে নির্গত হয়। এই যে পজিশন এটাকে বলা হয় মিডিয়াল টু ল্যাটারাল। ওকে, অর্থাৎ মাঝখান থেকে সাইড, সো মিডিয়াল টু ল্যাটারাল। আর এই যে পজিশনটা আছে এটা হলো এন্টারো ল্যাটারাল। ওকে, সো দিস ইজ এন্টারো ল্যাটারাল। তাহলে মিডিয়াল টু ল্যাটারাল সাইডে প্রধানত 3 জোড়া ক্রেনিয়াল নার্ভ পন্স থেকে নির্গত হয়। একটি হলো 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 7 নাম্বার এবং 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। ওকে, তাহলে 6 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ মিডিয়াল থেকে ল্যাটারাল সাইডে উৎপন্ন হয়। 7 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ মিডিয়াল টু ল্যাটারাল সাইড এরা প্রধানত উৎপন্ন হয়, এবং 8 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ এটাও মিডিয়াল টু ল্যাটারাল সাইড থেকে উৎপন্ন হয়। এবং 5 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ আছে, এই যে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ যেটি হলো ট্রাইজেমিনাল নার্ভ, এরা এন্টারো ল্যাটারালি উৎপন্ন হয়। তাহলে এই যে 4 জোড়া ক্রেনিয়াল নার্ভ এরা কোথা থেকে উৎপন্ন হয় এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। 6th, 7th এবং 8 এই 3 জোড়া ক্রেনিয়াল নার্ভ প্রধানত মিডিয়াল টু ল্যাটারাল সাইড থেকে উৎপন্ন হয়, আর 5 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ সেটা এন্টারো ল্যাটারাল সাইড থেকে উৎপন্ন হয়। এরা কোথা থেকে উৎপন্ন হয় এই অংশটা একটু মনে রাখবে। এর সাথে সাথে দেখো পন্সের যদি আমরা স্ট্রাকচার দেখি, দুটো মেজর কম্পোনেন্ট অর্থাৎ পন্সের গুরুত্বপূর্ণ যে দুটি অংশ, একটি হলো ভেন্ট্রাল পন্স এবং আরেকটি হলো টেগমেন্টাম। ভেন্ট্রাল মানে কি নিচের দিক, আর উপরের দিকটা রুফ যেটা সেটাই হলো টেগমেন্টাম, আর নিচের দিকের যে পোর্শন সেটাই হলো প্রধানত ভেন্ট্রাল পন্স। তো ভেন্ট্রাল পন্সের মধ্যে কি থাকবে, পন্টাইন নিউক্লি থাকবে, অর্থাৎ পন্সের যে সমস্ত নিউক্লিয়াস প্রধানত এই যে ভেন্ট্রাল সাইডে দেখতে পাচ্ছ অসংখ্য, এটা হলো ডরসাল সাইড আর এটা হলো ভেন্ট্রাল সাইড। তাহলে ভেন্ট্রাল সাইডে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পন্টাইন নিউক্লিয়াস আমরা দেখতে পাই। ওকে, এবং ফাইবার্স ফ্রম দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কেল, এবং ভেন্ট্রাল পন্স থেকে এই যে পোর্শনটা এটা হলো ভেন্ট্রাল পন্স। তাহলে ভেন্ট্রাল পন্সের থেকে যে সমস্ত ফাইবার বা নার্ভ ফাইবার কাকে বলে, কোনো বড় নিউরনের যে একজন, লং একজন, তাকেই আমরা বলবো নার্ভ ফাইবার। তাহলে নার্ভ ফাইবার ফ্রম দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কেল। দেখো সেরিবেলার পেডাঙ্কেল প্রধানত এটি হলো সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল আর এটা হলো মিডল সেরিবেলার পেডাঙ্কেল। সেরিবেলার পেডাঙ্কেল অনেক সময় মিড ব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে। তাহলে মিডল সেরিবেলার পেডাঙ্কেল প্রধানত আমরা ভেন্ট্রাল পন্সের মধ্যেই আমরা দেখতে পাই, এবং দিস ইজ কানেক্টেড উইথ দ্য সেরিবেলাম। তো সেরিবেলামের সঙ্গে এরা কানেক্টেড থাকে এবং সেই কারণের জন্য পন্সকে অনেক সময় ব্রিজ বলা হয়।
তাহলে ভেন্ট্রাল পন্সে এই অংশগুলো ইম্পর্টেন্ট। ভেন্ট্রাল পন্সে আমরা পন্টাইন নিউক্লিয়াস দেখতে পাই, এগুলো হলো পন্টাইন নিউক্লিয়াস। এবং ফাইবার্স ফ্রম দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কেল, মিডল সেরিবেলার পেডাঙ্কেল থেকে যে সমস্ত ফাইবার্স যেগুলো নির্গত হয় সেগুলো সেরিবেলামের সঙ্গে কানেক্টেড থাকে। এরপরেই যে পোর্শনটা আসবে সেটা হলো টেগমেন্টাম। টেগমেন্টাম মানে কি? তাহলে ডরসাল যে পোর্শন পন্সের, তো তাকেই আমরা বলবো টেগমেন্টাম। দিস ইজ ইভলিউশনারি ওল্ডার, অর্থাৎ বিবর্তনগতভাবে এটা অনেক পুরানো। অ্যান্ড ফ্রম দ্য পার্ট অফ রেটিকিউলার ফর্মেশন, তাহলে এটা যেটা তৈরি করবে সেটা হলো রেটিকিউলার ফর্মেশন। তো উপরের দিকে যে পোর্শন একেই আমরা বলবো টেগমেন্টাম। ওকে, সুতরাং টেগমেন্টাম যে স্ট্রাকচার তৈরি করে সেটাই হলো রেটিকিউলার ফর্মেশন। রেটিকিউলার ফর্মেশন প্রধানত অ্যারাউজাল এবং অ্যাটেন্টিভনেসে সাহায্য করে, অর্থাৎ কোনো প্রাণী যে কোনো জেগে থাকা, অ্যালার্টনেস, এই সব কাজে প্রধানত রেটিকিউলার ফর্মেশন কাজ করে। রেটিকিউলার ফর্মেশন কি? রেটিকিউলার ফর্মেশন আর কিছুই নয়, দিস আর সেট অফ নিউক্লি, অর্থাৎ অসংখ্য নিউক্লি সেট যেটা প্রেজেন্ট থাকে থ্রু আউট দ্য ব্রেন স্টেম, অর্থাৎ মিড ব্রেনে পাবো মিড ব্রেনের কিছু নিউক্লি, এবং তার সাথে সাথে কি হবে, তার সাথে সাথে পন্সের নিউক্লি এবং মেডাল অবলঙ্গাটার নিউক্লি, এই সব কিছু মিলে প্রধানত রেটিকিউলার ফর্মেশন তৈরি করে। সো রেটিকিউলার ফর্মেশন আর সেট অফ নিউক্লি ফাউন্ড থ্রু আউট দ্য ব্রেন স্টেম। এবং গ্রুপ আমরা কি দেখতে পাবো পন্সের মধ্যে? অ্যান্টেরিয়রলি বেসিলার গ্রুপ আমরা দেখতে পাবো। তাহলে অ্যান্টেরিয়র সাইডে যে খাঁজ আমরা পন্সের দেখতে পাবো সেটাই হলো বেসিলার গ্রুপ। এছাড়া পন্সের সঙ্গে আরও কিছু রিলেটেড অংশ আছে, যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে রেটিকিউলার যে ফর্মেশন আছে তার নিচের দিকে থাকে মিডিয়াল লুমনিসকাস, এবং এক্ষেত্রে পন্টাইন নিউক্লিয়াস এবং পন্টাইন নিউক্লিয়াসের সঙ্গে কানেক্টেড থাকে বিভিন্ন পিরামিডাল ট্র্যাক্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ কিভাবে অরিজিন হচ্ছে পন্স থেকে, এটাই প্রধানত স্ট্রাকচার। তো স্ট্রাকচারে এই অংশগুলোই প্রধানত জানতে হবে। পন্টাইন নিউক্লি প্রধানত কোন পোর্শনে থাকে? ভেন্ট্রাল পন্সে থাকে। এবং তার সাথে সাথে মিডল সেরিবেলার পেডাঙ্কেল কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে মিডল সেরিবেলার পেডাঙ্কেল প্রধানত পন্সের যে ভেন্ট্রাল পার্ট থেকেই প্রধানত উৎপন্ন হয় এবং সেটা সেরিবেলামের সঙ্গে কানেক্টেড থাকে। টেগমেন্টাম কাকে বলে? টেগমেন্টাম হলো পন্সের ডরসাল যে পার্ট, সেটাই হলো টেগমেন্টাম। এবং টেগমেন্টাম যে স্ট্রাকচার তৈরি করে সেটি হলো রেটিকিউলার ফর্মেশনের একটা পার্ট হিসেবে অংশ নেয়। কারণ রেটিকিউলার ফর্মেশন প্রধানত সেই সমস্ত নিউক্লিয়াস সেট যেগুলো টোটাল ব্রেন স্টেমে যেগুলো ছড়িয়ে থাকে। ওকে, তাহলে পন্স যেহেতু ব্রেন স্টেমের একটা পার্ট এবং মিড ব্রেনেও কিন্তু নিউক্লিয়াস রেটিকিউলার ফর্মেশন তৈরি করে, তাহলে পন্স কিন্তু এক্ষেত্রে রেটিকুলার ফর্মেশনের একটা পার্ট হিসাবে কাজ করে, রাইট? তো এই অংশগুলি প্রধানত তোমাদেরকে বুঝতে হবে, এবং বুঝতে হবে যে পন্স থেকে যে সমস্ত নার্ভ যেগুলো বেরিয়ে এসছে, 4 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস, এরা প্রধানত কোন অংশ থেকে নির্গত হয়েছে, তাদের নাম কি এবং তাদের ফাংশনস সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। এবং পন্সের ফাংশনে যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিস আর দ্য ইম্পর্টেন্ট সেন্টার ফর রেগুলেটিং ব্রিদিং অ্যান্ড স্লিপ এবং নিউমোট্যাক্সিক সেন্টার। এবং এক্ষেত্রে দেখছো যে রেগুলেট দ্য চেঞ্জ ফ্রম ইনহ্যালেশন টু এক্সহ্যালেশন। এবং পন্সকে জেনারেলি বলা হয় ব্রিজ, কারণ এটা সেরিবেলামকে ব্রেনের অন্যান্য অংশের সঙ্গে কানেক্ট করে। তো এই অংশগুলোই প্রধানত পন্সে ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে প্রচুর কনফিউশন হয় এবং অনেক সময় পন্স আমরা বাদ দিয়ে দিই, মানে পড়তে গেলে অনেক সময় পন্সকে আমরা বাদ দিয়ে দিই, কারণ আমরা বুঝতে পারি না, হিউজ অংশ থাকে। তো যেই অংশগুলো মেনলি ইম্পর্টেন্ট, যেগুলো কনসেপশন রাখা অত্যন্ত জরুরি, তো সেই অংশগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। এর পরের দিন আমরা মেডালা অবলঙ্গাটা সম্বন্ধে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।